একটি বাচ্চা শিশু ৫ বছর বয়স পর্যন্ত যে শিক্ষাটা পায় তা তার জীবনে মনুষ্যত্বের বীজ বপন করার মতো। এই অতি প্রাথমিক বা জন্ম শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ফলে বাচ্চার ভেতরে আদর্শের গুণাগুণ, কথাবার্তার ধরন, ভাষার আঞ্চলিক এবং প্রমিত সবকটারই অঙ্কুর জন্মায়। এই অঙ্কুর জন্মানোর মাটি বা রস হিসেবে কাজ করে তার মা বাবা এবং তার আশেপাশের অতি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। মূলত তাদের শিক্ষার মাধ্যমে শিশুটি বেড়ে ওঠে। তারা যা যা করবে শিশুটি ঠিক তা শিখবে। এরপরে ধাপটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষা। সরকারিভাবে বাচ্চাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। তবে অনেক অভিভাবক রয়েছে যারা প্রাথমিক বিদ্যালয়ে থাকা সত্ত্বেও কিন্ডারগার্টেনে তাদের বাচ্চাকে ভর্তি করায়। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কেন অনেক অভিভাবক তাদের বাচ্চাদের কিন্ডারগার্টেনে ভর্তি করায়? যেখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্ডারগার্টেন কেন ভর্তি করাচ্ছে তাদের বাচ্চাকে? কেন? আসলে অভিভাবকরা প্রাথমিক বিদ্যালয় নিয়ে এতটা সন্তুষ্ট নয়। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা এবং পড়াশোনার যে ধরন তার মধ্যে রয়েছে ব্যাপক খামখেয়ালিপনা। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমাণ অনাস্থার জায়গা তৈরি হয়েছে এটার জন্য দায়ী হচ্ছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব। আমরা সবাই জানি বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। সেখানে টাকা পয়সা উপার্জন করা একটি মুখ্য বিষয়, যার র্যাশ বিদ্যাপীঠগুলোকেও ছাড়েনি। শিক্ষকরা নানাভাবে স্টুডেন্টদের ফোর্স করে প্রাইভেট পড়ায় এবং প্রাইভেটের প্রতি স্টুডেন্ট থেকে ন্যূনতম 500 টাকা করে নেওয়া হয়। কিন্তু প্রাইভেট পড়ার ধরনটা আপনারা একটু লক্ষ্য করুন যে ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে, প্রাইভেটেও ঠিক 70 জন স্টুডেন্টে থাকলো, তাহলে সেটাকে প্রাইভেট কিভাবে বলা হয়? আর যদি কোনো স্টুডেন্ট প্রাইভেটে যেতে না চায় তাহলে তাকে মানসিক এবং শারীরিকভাবে টর্চার করা হয়। এক্সামে মার্ক কম দেওয়া হয় এবং নানানভাবে হেনস্থা করা হয়। আমি ধিক্কার জানাই ওই সকল শিক্ষকদের যাদের ভিতর শিক্ষক মনুষ্যত্বের জ্ঞানটুকু জাগ্রত হয়নি। ঠিক এমনটা চলতে থাকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত। এই যে প্রাথমিকের 5 বছর এবং মাধ্যমিকের 5 বছর, মোট 10টি বছর, এই সময়টুকুতে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা করতেই থাকে। আর এই ব্যবসার স্রোত দ্বারাই বেসে যায় লক্ষ লক্ষ শিক্ষার্থী। ওই সময়টুকুতে তাদের বেসিক জ্ঞানটুকু অর্জন হয় না। আর মনুষ্যত্ব বা আদর্শের কথা তো বাদই দিলাম, তারা গণিতে দুর্বল, ইংরেজিতে দুর্বল, মহা দুর্বল, বিজ্ঞান তো তারা বুঝেই না। এগুলো পড়াশোনা নাকি অন্য কিছু? দেখুন, প্রথমত আমাদের বাংলাদেশে 80% পরিবারই অশিক্ষিত এবং অসচেতন। শিশু পর্যায়ে একটা বাচ্চার যে পরিমাণ শিক্ষা পাওয়ার কথা তারা কিন্তু সেটা পায় না। পাবে কিভাবে? মা বাবাই যদি বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে, চালাকি করে, কপটতা করে, মিথ্যাচার করে, তো বাচ্চা তো তাই শিখবে। আর পরের ধাপটিতে রয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে বিজনেস মেন্টালিটি, তা মূলত ছেলে মেয়েদের দেশের সম্পদ হিসেবে নয়, দেশের বোঝা বা বেকার হিসেবে তৈরি করে। কিভাবে একটি ছেলে বা মেয়ের 17 থেকে 18টি বছর কেটে যায়, ওই বয়সটুকুতে আদতে সে কিছুই শিখে না। এদের মধ্যে যারা কলেজে যায় তাদের জন্য রয়েছে ফিলিংস, লাভ এন্ড রিলেশনশিপ। হাজার হাজার স্টুডেন্ট সেক্সুয়াল এডিকশনের দিকে ঝুঁকে পড়ে। এর দায় কে নেবে? এর দায় সেই প্রথম ভিত্তি স্তর যেখানে বাচ্চাকে তার মা বাবা মনুষ্যত্বের শিক্ষাটা দিতে পারেনি। প্রাথমিক পর্যায়ে একটি বাচ্চাকে যে শিক্ষাটা দিয়ে বেড়ে তোলার কথা সেই শিক্ষাটা তারা দিতে পারেনি। আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানের বিজনেস মেন্টালিটি, এই সবকিছু এর জন্য দায়ী। এর ফলে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ শিক্ষিত বেকার বের হচ্ছে বাংলাদেশে, যাদের কোনো চাকরি নেই। কিছু করে তো খেতে হবে। যেখানে 25 থেকে 26 বছর কেটে যায়, এখানে নতুন করে কি শেখার আছে? এতে তৈরি হচ্ছে ফার্স্টেশন, বেড়ে যাচ্ছে আত্মহত্যা এবং সাথে সাথে দেশের বুঝও বেড়ে যাচ্ছে। এখন আমি কথা বলবো শিক্ষা কারিকুলাম নিয়ে। শেখ হাসিনার আমলে অথবা আমাদের পূর্ববর্তী সরকারের যে বিশেষ ভালো কয়েকটা উদ্যোগ ছিল তার মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা ছিল অন্যতম। আমি জানি অনেকে এই দাবিকে আপত্তি জানাবেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ত্রিকোণমিতি শিখলে সেটা আপনার জীবনে কোন কাজে আসবে, বিজ্ঞানের E=mc² ফর্মুলা আপনার জীবনের কোথায় কাজে আসবে, তাছাড়া সমাজের এত ইতিহাস পড়েই বা আপনার কি লাভটা হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বীজগণিত, পাটিগণিত, উপপাদ্য, সম্পাদ্য, ত্রিকোণমিতি এগুলো বাস্তব জীবনে কোথায় কাজে আসে এবং প্রকৃতিতে এই বিষয়গুলো ঠিক কিভাবে কাজ করে, এইগুলোর উপর ভিত্তি করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট পড়াই, আমি দেখেছি ওই কারিকুলাম এত বাস্তব নির্ভর এবং এত মুগ্ধকর ছিল। আমি নিজে দেখেছি যে অনেক দুর্বল স্টুডেন্ট যারা নিজে নিজে এত বড় বড় ত্রিকোণমিতি বা বীজগণিতের ম্যাথ নিজেরা চেষ্টা করে সলভ করে ফেলছে। ওই নতুন শিক্ষা কারিকুলামটি ছিল ইউরোপীয় বেস এডুকেশনাল সিস্টেম। আমরা আসলে নতুন কিছু হজম করতে পারি না বা ভালো কিছু হজম করতে পারি না। আমরা অন্ধবিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত যেতে চাই, এটাকে বলা হয় বাঙালি। আমরা কখনো বিজ্ঞান নিয়ে কল্পনা করি না। আপনি যদি লক্ষ্য করুন, আমাদের শরীর লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো বাংলে আপনি অণুপরমাণু পাবেন, আর অণুপরমাণুকে বাংলে আমরা পাবো পার্টিকেলস বা এনার্জি। বিজ্ঞানে বলা হয়েছে এনার্জির কোনো জন্ম বা মৃত্যু হয় না। এই মহাবিশ্বে সুপারনোভা বিস্ফোরণের ফলে যে স্টার বা নক্ষত্রগুলো ভেঙে পড়ে, এই নক্ষত্রগুলো ডাস্ট বা আবর্জনা থেকে আমাদের জন্ম। তো যাই হোক, আমরা নতুন কারিকুলামে আসি। তো আমরা নতুন কারিকুলামটি কেন মেনে নিতে পারিনি? তো ওই কারিকুলাম পড়াতে হলে শিক্ষকদের অবশ্যই অনেক বেশি দক্ষ এবং প্রশিক্ষিত হতে হবে। ক্লাস স্টুডেন্ট দাঁড় করে রিডিং পড়ালেন আর এক গাঁটটি হোমওয়ার্ক দিয়ে দিলেন, এতে কিন্তু ওই নতুন কারিকুলাম বাস্তবায়িত হবে না। ক্লাসে প্রবেশের পূর্বে শিক্ষকদের অবশ্যই ব্যাপক প্রস্তুতি নিয়ে ক্লাসে ঢুকতে হবে, কারণ নতুন কারিকুলামটি ছিল টোটালি প্র্যাকটিক্যাল, হাতে কলমে শিখিয়ে দেওয়ার মতো। দ্বিতীয় যে মেজর প্রবলেমটা এই কারিকুলাম মেনে না নেওয়ার পেছনে, সেটা হচ্ছে
অভিভাবকদের অজ্ঞতা। অভিভাবকরা মনে করেছে যে তাদের বাচ্চারা মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে যাবে। আসলে বিষয়টা তার নয়। ওই নতুন কারিকুলামের উদ্দেশ্য ছিল ব্যাপক অর্থে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটানো। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। দোয়াল পাখি নিয়ে একটি রচনার কথা বলা হয়েছে। এখানে কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। দোয়াল পাখির সমস্ত বিবরণ সেখানে থাকতে হবে। কোন কোন সিজনে দোয়াল পাখি বেশি দেখা যায়, কোন কোন সিজনে দোয়াল পাখির প্রজনন বা বংশবৃদ্ধি ঘটে, দোয়াল পাখি কিভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, দোয়াল পাখিকে কেন আমাদের জাতীয় পাখি বলা হয়, এর 5টি বৈশিষ্ট্য এবং বিস্তারিত ব্যাখ্যা বলুন। দোয়াল পাখিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের পদক্ষেপ কি হতে পারে। তাছাড়া দোয়াল পাখি আর কোন কোন দেশে দেখতে পাওয়া যায়। পরিশেষে ক্লাসের মধ্যে 2টি অথবা 3টি গ্রুপে বিভক্ত হয়ে দোয়াল পাখি নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। আপনি নিজেই ভাবুন, এই পুরো প্রসেসটা বাস্তবায়ন করতে গেলে আপনাকে রীতিমতো দোয়াল পাখি নিয়ে রিসার্চ করতে হবে। এর জন্য ইন্টারনেট ব্রাউজিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বর্তমানে এমনি ছেলেমেয়েরা মোবাইল ফোন অ্যাডিক্টেড। আই থিঙ্ক তারা যদি পড়াশোনার ভিতর দিয়ে মোবাইল ফোন অ্যাক্সেস করার সুযোগ পায় তাহলে সচেতনতা, প্রযুক্তি ও রিসার্চে তারা অনেক বেশি এগিয়ে যাবে। পরিশেষে ওই শিক্ষা কারিকুলামের আরো একটা বিতর্ক ছিল যে এক্সাম সিস্টেম। অনেকে বলতো যে সরকার পরীক্ষা উঠিয়ে দিয়েছে বা পরীক্ষা যে সিস্টেমে হয় এটা কোনো পরীক্ষা দেওয়ার সিস্টেম হলো। আসলে বিষয়টা তা নয়। ওই নতুন কারিকুলামে 6 ঘন্টায় পরীক্ষা হতো। এই 6 ঘন্টার মধ্যে কয়েকটা পার্টে বিভক্ত করা ছিল। যেমন প্রথম পার্টে ছিল লিখিত অংশ। আমরা সচরাচর এখন যে পরীক্ষাটা দেই লিখিত পর্যায়ের, ওই পার্টটা থাকবে প্রথমে। দ্বিতীয় পার্ট হচ্ছে ক্লাসের মধ্যে কয়েকজন মিলে দলে ভাগ হয়ে যাবে এবং তাদের জটিল কিছু প্রশ্ন দেওয়া হবে। নিজেদের মধ্যে আলোচনা করে এই প্রশ্নগুলো সলভ করা হবে। এতে করে ম্যানেজমেন্ট, লিডারশিপ এবং গ্রুপ ওয়ার্কিং এর মতো বড় বড় দক্ষতা বাড়িয়ে তোলার একটা সুযোগ কিন্তু তৈরি করে। আপনারা দেখবেন বড় বড় জায়ান্ট কোম্পানি গুগল, ফেসবুক, মাইক্রোসফট তাদের যে বড় বড় জটিল সমস্যাগুলো তারা কিন্তু গ্রুপ ওয়ার্কিং এর মাধ্যমে সলভ করে থাকে। পরীক্ষার পরবর্তী ধাপটি ছিল মৌখিক পরীক্ষা। তো আপনারা এখন যারা অনার্স অথবা মাস্টার শেষ করেছেন তারা এখনো যারা চাকরি পরীক্ষায় যান দেখবেন তারা ভাইভাতে গিয়ে এখনো জড়তা কাটিয়ে উঠতে পারেন না। ওই নতুন কারিকুলামটা ঠিক শিশু অবস্থা থেকে বাচ্চাদের ওই জড়তা ভাঙিয়ে দেওয়ার মতো সুযোগ তৈরি করেছিল। ভবিষ্যতে যদি এই নতুন কারিকুলামটি আবারও আসে তো আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং এর জন্য প্রয়োজন আমাদের নিজেদের স্বার্থ ত্যাগ করা, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা, একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা এবং মুক্ত চিন্তার ভিতর দিয়ে শিশুকে বেড়ে ওঠার মতো সুযোগ তৈরি করে দেওয়া।